আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কিছুদিন পূর্বে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয় গণপরিষদ বাংলাদেশের ১১৬ জন আলেমের তালিকা তৈরি করে দুদকে জমা প্রদান করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তালিকাভুক্ত আলেমগণ ধর্ম ব্যবসা করেন, ঘৃণা ছড়াচ্ছেন, জঙ্গিবাদ তৈরি করছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, দুর্নীতি করছেন ইত্যাদি ইত্যাদি। তাদের আনিত প্রত্যেকটি অভিযোগ যে মিথ্যা সে কথা আমরা যারা আমজনতা আছি আমাদের বুঝতে কখনো অসুবিধা হয় না। আলেমগণ সম্প্রীতি এবং শান্তির বাণী ছড়াচ্ছেন, মানুষকে অন্যায় কাজ, সুদ, ঘুষ, জুলুম সহ যাবতীয় গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দিচ্ছেন। ভাবতে অবাক লাগে, সেই আলেমদের সাথে দুর্নীতির যে ট্যাগ তারা লাগালো আসলে কি সেটা আলেমদের সাথে যায়? সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ইসলামের প্রতি, ইসলামের আলেমদের প্রতি তাদের মনে সঞ্চিত থাকা বিদ্বেষের নোংরা বহিঃপ্রকাশ করল ঘাতক দালাল নির্মূল কমিটি তথা ঘাদানিকের হর্তাকর্তারা। তাদের মোটা মস্তিষ্কের ফসল এই শ্বেতপত্র নামের মাকাল ফল তাদেরকে এই নাস্তানাবুদ করেছে ধর্মপ্রাণ মুসলিম সমাজের কাছে, করেছে ঘৃণার পাত্র। বাংলাদেশের অধিকাংশ মানুষ খুব ভালো করেই জানে কারা দুর্নীতিবাজ এবং কারা আলেম। আরও বেশি আশ্চর্য লাগার বিষয়, আমাদের দেশে শতকরা ৮০% সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি পুকুর চুরির মতো দুর্নীতির সাথে জড়িত। এ নিয়ে তারা কখনো টু শব্দ করেনি। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এসব দুর্নীতিবাজরা, সে বিষয়ে তাদের কখনো সাড়া শব্দ নেই। বাংলাদেশের জনগণের লুট করা টাকায় কানাডায় বেগমপাড়া গড়ে ওঠে, এই বিষয়ে তারা কখনো রাগ করেনি। সরকারি সব ধরনের অফিসে উৎকুচ, ঘুষ, লুটপাট ইত্যাদি যেন এখন আইন হয়ে গেছে, সেই বিষয়ে তারা কখনো মুখ খোলেনি। সারা দেশে তেলের সিন্ডিকেট করে গোটি কয়েক মুনাফাখোর ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সারা দেশের মানুষকে ভোজ্য তেলের ব্যবহারকে অসাধ্যের মতো করে অস্থির করে ফেলেছে, এই বিষয়ে তারা মুখে কুলুপ এঁটেছে। অথচ ৯৫% ধর্মপ্রাণ মুসলিমের দেশ বাংলাদেশের মানুষকে তারা বোধ হয় এতটাই বোকা ভেবেছে যে মানুষ কিছু বোঝে না। এটা ঠিক, কোনো কোনো আলেমের ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে এজন্য একটি দেশের পুরো শীর্ষস্থানীয় আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের মনে ইসলামের প্রতি এবং ইসলাম ধর্মের প্রতি তাদের যে নোংরা বিদ্বেষ সঞ্চিত আছে তা উগরে দিয়েছে এই ঘাদানিক পালক পোষকরা। এদেশের মানুষ আলেম সমাজকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসে, আর এই দেশের প্রকৃত দুর্নীতিবাজদের অন্তর থেকে ঘৃণা করে। সেটা আমার মুখের কথা নয়, চলুন এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা জেনে আসি। পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত যারা এই তালিকাটা করছে তারা হচ্ছে চিহ্নিত ইসলাম বিদ্বেষী লোক। ইভেন গভর্নমেন্টের এখন কিন্তু গভর্নমেন্টের ৮০% লোকই কিন্তু দুর্নীতির সাথে জড়িত আছে, ঠিক আছে? কারণ আপনার ব্যবসা প্রতিষ্ঠান হোক বা রাজনৈতিক ব্যক্তি হোক, সবাই কিন্তু দুর্নীতির সাথে সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবং ইসলামকে, ইসলামী সেন্টিমেন্টকে, মুসলিম অধ্যুষিত বাংলাদেশের জনগণের দাড়ি টুপিকে অপমান করার জন্য ১০৪ জন তাদের মানে যে নামগুলো দেয় তাদের যদি সাথে হিসাব করি সেটাও কিন্তু কোনো সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না। সো এক্ষেত্রে এই লিস্টটা কোনোভাবেই 100% অথেন্টিক না। এগুলো হইল একটা এই অঙ্গনকে তারা ঘায়েল করার জন্য তারা এরকম মিথ্যা। যতই তারা দেখ, এই দেশবাসী জানে আসলে ওলামায়ে কেরাম দুর্নীতিবাজ নয়, বরং এই যারা দিয়েছে এই ঘাতক দালাল নির্মূল কমিটি, আসলে এরাই হলো চোর, এরাই আসলে সত্যিকার অর্থে দুর্নীতিবাজ। তারা পূর্বের থেকে আমাদের মুসলিমের ভিতরে লেগে রয়েছে। তারা কিভাবে আমাদের ঠকাবে, কিভাবে আমরা মুসলিমরা আস্তে আস্তে নিচে থাকবো, তাদের নিচে থাকবো সবসময়। মাদ্রাসাগুলো জনগণের টাকা দিয়ে চলে, কিন্তু আমরা যেটুক জানি তারা তো বিদেশে কোনো টাকাও পাচার করে না, বিদেশে তারা কোনো বাড়ি গাড়িও করতেছে না। জায়গায় জায়গায় চাল চুরি করে খায়, মানুষের টাকা মেরে খায়, ওই দালালগুলোই খায়। তারাই আসল ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম ব্যবসায়ী এবং তারাই চোর, বাংলাদেশের চোর, দেশের চোর তারাই। তারা যে বলে ধর্মের ব্যবসা, ধর্মের তো কোনো ব্যবসা নাই। ধর্মের প্রচার প্রসার আছে, ধর্মের দাওয়াত আছে, এগুলোকে তারা ব্যবসা নামে চালায়। আমি বুঝি না ব্যবসা মানে কি বুঝাইতেছে, ওরা বুঝাইতেছে যে আমরা মানে ব্যবসা বলতে ওরা কি বুঝে আমরা জানি না। তো এখানে ধর্ম নিয়ে মানে ওই দুর্নীতির কথাটা এটা একেবারে অযৌক্তিক একটা কথা, এটা কোনোভাবেই যায় না। দুর্নীতি আমরা করতে পারি, যেমন দুদক যারা আমাদের প্রতিষ্ঠা করছে, আমাদের দেশে যারা ব্যবসা প্রতিষ্ঠান বা যারা রাজনীতি করতেছে বা ওভারঅল সবাই কিন্তু দুর্নীতির সাথে কমপ্লিট। আর কোনো আলেমের নামে, কোনো কওমি মাদ্রাসার নামে কেউ বলতে পারবে না যে সে ওই আলেম কোটি কোটি টাকা বা বিরাট বড় প্রাসাদ গড়ে তুলছে। ১০০ কোটি টাকা মালিক হওয়ার কোনো যৌক্তিকতা নাই, এবং সে ১০০ কোটি টাকার মালিক কীভাবে? একটা ছাত্রলীগের কিন্তু ৫০ কোটি টাকা মালিক হওয়ার কোনো যৌক্তিকতা নাই। এটা আমাদের এই পর্যন্ত আমরা জানতে পারি নাই যে তারা মাদ্রাসা থেকে টাকা নিয়ে তারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হইয়া দেশ ছেড়ে পলাইছে, এই পর্যন্ত আমরা তা জানতে পারি নাই।
তাহলে যারা এই ধরনের কথা বলছে বা যে অবস্থান থেকে বলছে তাদের ভিতরেই কিন্তু দুর্নীতির চাপটা বেশি আছে। তেল নিয়ে তো সিন্ডিকেট হইতে আছে, এইটা দেখেন আপনারা কি করতে পারেন, আপনারা মিডিয়া অনেক কিছুই করতে পারেন। কমিশনের মাধ্যমে ঘাতক দালাল নির্মূল কমিটি ওলামায়ে কেরামে একটা লিস্ট তৈরি করে দিয়েছিল দুদকের কাছে, যে তাদের একটাই অপপ্রচার, ওনারা জঙ্গিবাদী, ওনারা দুর্নীতি করছে। 1000 মাদ্রাসা যে লিস্ট দিয়েছে যার মাধ্যমে যে দুর্নীতি হচ্ছে, আসলে দুর্নীতি কারা করছে সেটা দেখা যায়। তারা বলে হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী, কর্মীদেরকে ধর্ম ব্যবসায়ী, আসলে আমি বলবো তারাই ধর্ম ব্যবসায়ী, তারাই চুরি করে, তারাই দালালি করে, জায়গা জায়গায় তারাই ধরা খায়, খাড়নিতে তেল পাওয়া যায়। ওগুলিলে না করে, ওগুলিরে অন্যদিকে ডাইভার্ট না করে, এই যে তেল যেটা কারচুপি হইতেছে, তেল যে সিন্ডিকেট হইতেছে, এই সিন্ডিকেটের কর্মকর্তা করে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা জরিমানা করার প্রয়োজন নাই। ওদেরকে 12 বছর 20 বছর সাজা দিয়ে দেব, একটারে দিয়ে দিলে সবগুলা শুরু হয়ে যাবে। বড় বড় ইসলামিক স্কলাররা যারা বাংলাদেশের ইসলামের বিভিন্ন সেক্টরে ইসলামের বিভিন্ন খেদমতের আঞ্জাম দিয়ে আসতেছেন, তারা এই সমস্ত লোকদেরকে বিতর্কিত করার জন্য এই তালিকাটা করে কিভাবে মুসলমানদেরকে দমায় রাখা যায়, কিভাবে মুসলমানদেরকে বিতর্কিত করে ইসলামটাকে জঙ্গি এবং সন্ত্রাসী ট্যাগ লাগানো যায়, এই জন্য তাদের এটা একটা চক্রান্তমূলক কাজ ছাড়া আর কিছু হতে পারে না। এরা রাজনৈতিক উদ্দেশ্যে করতেছে, আর এরা তো আসলে তো ইসলাম বুদ্ধিসী, এরা ইসলামী দেশে ইসলামী হুকুমত কায়েম বা ইসলামী চিন্তাধারা মানুষ চলুক, এটা তো তারা চায় না। আমার জানা মতে তারা হাজার হাজার এতিম বাচ্চাকে তারা পালতেছে, যাদের মা নাই বাবা নাই, তারা নিয়ে ওইখানে দিয়ে আসে যে আমার বাচ্চাটারা পালেন। তারা কষ্ট করে ওইখানে জনগণের টাকা দিয়া তারা ছেলেগুলারা পালতেছে, হাজার হাজার এতিম বাচ্চা পালতেছে। তাহলে তারা দুর্নীতি করবো কই থেকে? এরা সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলছে, দাড়ি টুপির বিরুদ্ধে এদের অবস্থান, এদের থেকে তো ভালো কিছু আশা করা যায় না। ওরা যে তালিকা করছে এটা নিঃসন্দেহে এটা কোনো উদ্দেশ্য করে করছে, এটা কোনো স্পেসিফিকভাবে করে নেই। এই জন্য এইটা তারা এটা করার কোনো এখতিয়ার রাখে না। এই দেশের আলেম সমাজ সেটা করতে পারে, যারা ইসলামকে নিয়ে ব্যবসা করে, এতে যারা বিজ্ঞ আলেম তারা সেটা করতে পারে, কিন্তু ওরা তো এটা করতে পারে না। আর এরা সবসময় ইসলাম বিদ্বেষী লোকদের কথাই বলবে। সুতরাং যারা যে উদ্দেশ্য নিয়ে এদের তালিকা করছে, এটা সম্পূর্ণ তাদের উদ্দেশ্য প্রণোদিত। কাদের খাটের নিচে সয়াবিন পাওয়া যায়, কারা কোথায় চাল চুরি করে, কোথায় ডাল চুরি করে, সেটা জনগণ দেখে। যে কান্ট্রিতে 99% মুসলমান, আজকে সেই কান্ট্রিতে বসে কিছু নাস্তিক যারা বিজাতিদের দালাল, সে 195 বছর যে ব্রিটিশরা এই বাংলাদেশ এবং পাকিস্তান ভারতে যে রাজত্ব করে গেছে, সেই তাদের দালাল গোষ্ঠী আজকে তারা সেই ক্ষমতাকে অপব্যবহার করে দুদকের মাধ্যমে এই ওলামায়ে কেরামের লিস্ট দিয়েছে। ধর্মব্যবসায়ীদের তালিকা দেওয়া উচিত। আপনার এই দেশের যে বিজ্ঞ আলেমগণ আছেন, খাঁটি আলেম আছেন, বিশুদ্ধ আকীদার আলেমগণ আছেন, উনাদেরই উচিত ধর্ম ব্যবসায়ীদের তালিকা করে সেই তালিকাটা সরকারের হাতে দেওয়া। কিন্তু এটা তো আলেমগণ দেন নাই, দিয়েছেন যারা আলেম না, যারা ইসলাম সম্পর্কে যাদের কোনো জ্ঞানই নাই ন্যূনতম, তারা এই তালিকাটা দিয়েছেন। আমরা মুসলিম। এতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ের পর সাধারণ মানুষদের মনোভাবের কথা জানলাম। এবার আমরা দেখে আসব এই বিষয়ে ফেস দ্য পিপলের করা একটি ডিবেট। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এভার কেয়ারে হসপিটালে, আমি সেটাকে ক্যান্সেল করেছি শুধু আপনারই লাইভ ডিবেটে আসার জন্য। আর উনি কিন্তু একটু আগে বলেছেন আর 2 ঘন্টা হয়ে গেছে, যেতে হবে, সমুদ্র পাড়ে যাবেন উনি, এরকম কথা অলরেডি আমার ফ্যামিলির সাথে আছি। আচ্ছা প্লিজ না ঠিক আছে, সাথে সাথে আনসার করার দরকার নেই। আপনারা যদি কথা বলেন তাহলে ওনাকে আবার সময় বাড়িয়ে দিতে হবে। আর এই সব বিষয় শেষ করুন। আরো 2 ঘন্টা ডিবেট চললো, আমি যেতে চাইবো না, কারণ এটা আমি আমার উম্মাহের পক্ষে সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করে থাকি। সে বলেছে আমি অথেন্টিক সোর্স থেকে দুর্নীতির সংজ্ঞা দেইনি, তার পড়াশোনার বহর কতটুকু আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটি সংজ্ঞা আমি অক্সফোর্ডের অথেন্টিক সোর্স থেকে তুলে ধরেছি। সময় স্বল্পতার কারণে কথাগুলোকে আমি লম্বা করিনি, সবগুলো রেফারেন্স দেইনি। আমি এতগুলো ডকুমেন্টস দিয়েছি, এতগুলো ডকুমেন্টস, একটা ডকুমেন্টস দিতে পারেন না। আমরা হুজুর খুবই বাজার প্রকৃতির একটা লোক। ঠিক আছে, আমি আসছি আপনার কাছে। হুজুর ব্যারিস্টারই হতে পারেন, এসে জন্ম আছে না, তাকে থামান আপনি। সে কি পড়াশোনা করেছে আমার যোগ্যতা হয় না। আপনি যতবার বলবেন তুমি আপনি প্লিজ কেন বলেছে আমি শিবের গীত গাই? তারা হিন্দুদের দালালি করে,
তারা রামদাস, তারা শিবের গীত গাইতে পারে, আমি শিবের গীত গাই না। তারা হিন্দুদের দালাল, ইসকনের দালাল। তাদের হাতে ইসকনের ফিতা আছে, আপনি দেখুন, তাদের হাতে ইসকনের ফিতা আছে। সে কেন বলেছে শিবের গীতের কথা? তাকে বক্তব্য এক্সপান্ড করতে হবে। তার ভাষা কত নোংরা দেখে। ঠিক আছে, আপনি বলবেন হুজুর। আমি জঙ্গি সন্ত্রাসী, সাইফুর সেই সন্ত্রাসী, সেটাই বলতে পারেন, সেটাও আপনি বলবেন। আমি তাকে বলি নাই, ঘাট ধরে বের করে মানুষ দেখুক কার আচরণ কেমন, আপনাদের সবার আচরণ। মানুষ পিপল ডিসাইড, লেট পিপল ডিসাইড প্লিজ। বিচারপতি শামসুদ্দিন ৭১ টিভিতে ২ দিন আগে আপনি ক্লিপস বের করে দেখেন, সে বলেছে আল এহসান গ্রুপের সাথে এনায়েতুল্লাহ আব্বাসী জড়িত, তাকে গ্রেফতার করা হয় নাই কেন? কত বড় মিথ্যাবাদী সে! গোটা গণি কমিশনটাই মিথ্যাবাদীরা করেছে। যেহেতু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পারমিশন দিয়েছেন, উনি রেডি আছেন, একটা প্রশ্ন উত্তর দেব। তাকে ১০০ প্রশ্নের সুযোগ দিলাম। ১০০। নিজে মজুমদার, আপনি শুনতে পাচ্ছেন? একটু প্লিজ শুরু করবেন, আপনার সময় এখন শুরু। জি, আমি শুনতে পাচ্ছি। প্রথমেই আমি সবাইকে এখানে শুভেচ্ছা জানাচ্ছি, বাট আমার খুবই 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 তীব্র দুটো আপত্তি আছে। আমার ব্যক্তিগত ধারণা ছিল আপনি ব্যক্তিগতভাবে এটা ঠেকাবেন, কিন্তু খুবই আনফরচুনেট সাগর ভাই আপনি এখানে হাত দেননি। সেটা হচ্ছে যে আমি তীব্রভাবে আপত্তি জানাই, এনায়েতুল্লাহ আব্বাসী মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলে অভিহিত করেছেন। আমি আসলে জানি না এরপরে আসলে আমার কি বলা উচিত, কারণ আমাদের কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আছে বা ইস্যুজ আছে আমাদের জাতীয় জীবনে, যেগুলোর আমার মনে হয় আনডিসপিউটেড, এগুলোর অনেকটা জুডিশিয়াল নোটিশের মতো, এগুলো নিয়ে মনে হয় আমরা আসলে কখনো কথা বলবো না, বা এটাই আমাদের আসলে ধর্তব্য। আমি জানি না উনি এত স্পর্ধা কোথায় পেলেন এবং এই সাহস তিনি কিভাবে দেখাতে পারলেন বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানিদের মতো। তিনি আজকে বলছেন মুক্তিযোদ্ধারা জঙ্গি। আমি আসবো এই প্রসঙ্গে, শুধু আমি আমার প্রতিবাদটা শুরুতে জানিয়ে রাখছি। উনি শুরুতে আপনার নানান ধরনের এখানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নানান ধরনের এখানে সংজ্ঞা দিয়েছেন, এবং সংজ্ঞাগুলো আসলে খুবই বিতর্কিত। যেমন একটা সংজ্ঞা উনি বলেছেন বিশ্ব ব্যাংকের অমুক বলেছে। বিশ্ব ব্যাংকের অমুক কে, তার কি পজিশন? আমরা যদি জানি যে যখন কোনো একজন একটা রেফারেন্স দেওয়া হয়, কোনো একজন ব্যক্তির বক্তব্য বলা হয়, তার পজিশন তিনি কে সেটা সম্পূর্ণভাবে সূচিত করেই আমাদেরকে বললে সেটা একটা রেফারেন্স হিসেবে দাঁড়ায়। আমি যদি এখন বলি বিশ্ব ব্যাংকের মিস্টার ডেভিড বলেছে, এটা একটা রেফারেন্স হতে পারে? এটা চেক করবো কি? চেক করার পদ্ধতি কি? সুতরাং উনি নিজে যেটাকে বিশ্বাস করেন, আমি নিশ্চিত যে তিনি এই সংজ্ঞাগুলো দিয়েছেন এই কারণেই যে দুর্নীতির সংজ্ঞাটাকে একটা স্ট্যান্ডার্ড কিভাবে দেখা হয় এইটাকে নিরূপিত করবার জন্য আমাদের সামনে সেটা এনেছেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে তিনি নিজে যখন আপনার বলছে যে এই কমিশন দুর্নীতিগ্রস্ত, এই কমিশন মিথ্যা কথা বলেছে, কিংবা তিনি যখন বলছেন যে জাহানারা ইমাম দাড়ি টুপিকে উড়িয়ে দেওয়ার কথা বলেছে, তিনি যখন বলেছে দাড়ি টুপির মানে কুকুরের মাথাতে আপনার টুপি দেওয়া হয়েছে, এই যে জাতির সামনে দাঁড়িয়ে এরকম ডাহা মিথ্যা কথা, মানে এর থেকে বড় মিথ্যা কথা আর হতে পারে না। এবং সেই সময় আমরা তো যথেষ্ট অ্যাডাল্ট, ওই সময়ের আন্দোলন ওগুলো দেখার জন্য, ওগুলো বোঝার জন্য। আমরা কোনোদিন আমাদের জীবদ্দশাতে আমরা দেখিনি যে ঘাতক দালাল নির্মূল কমিটি বা জাতীয় সমন্বয় কমিটি সেই সময় কোনো কুকুরের মাথার উপরে টুপি পরিয়ে দিয়েছে। এটা তো অচিন্তনীয় ঘটনা, নাম্বার ওয়ান। তারপরে হচ্ছে সেকেন্ড ইস্যু যেটা হচ্ছে যে দাড়ি টুপি উড়িয়ে দিবে, জাহানারা ইমাম কবে বলেছে, কোথায় বলেছে, সেটা সম্পূর্ণ রেফারেন্স আমি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে যাব। এই যে তিনি বললেন যে মোসাদ সিআইএর এজেন্ট, এইটার তিনি কোনো প্রমাণ দিতে পেরেছেন? এইটার তিনি কোনো মানে তিনি নিজে তার বেলাতে যেই স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই হোক এটা চায়, অন্যের বেলাতে তিনি বলার সময় সেই স্ট্যান্ডার্ডটা তিনি অ্যাপ্লাই করেন না। এটা খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে, এটা আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আচ্ছা, এখন উনি এখানে ইসলামিক রেভলিউশনের কথা বলেছে যারা এখানে করতে চায় তাদেরকে দমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আমার কাছে প্রাইমা ফেসি যেটা মনে হয়েছে, আমি এই গণতদন্ত কমিশন যারা করেছে তাদের সাথে কোনোভাবে সম্পৃক্ত না হলেও আমি এই রিপোর্টকে সম্পূর্ণভাবে সমর্থন করি, এবং আমার মোরাল এবং আমার যে কোনো ধরনের সাপোর্টই তাদের প্রতি আমার রয়েছে। আমি এই রিপোর্টের 752 পেজ থেকে 761 পেজ যদি রেফার করি, তাহলে আমি দেখবো যে ওনারা যে 116 জনের যে লিস্টটা দিয়েছেন, সেই 16 জনের কথা বলতে গিয়ে তারা খুবই ক্লিয়ারলি বলেছেন যে এই 16 জন হচ্ছে বাংলাদেশে যারা ওয়াচ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য। এখানে কোথাও লেখা নেই এই 116 জন দুর্নীতিগ্রস্ত, জঙ্গিবাদের সাথে যুক্ত, এরকম না। কিন্তু এই 116 জন থেকে তারা আবার 35 জন যাদের প্রাইমা ফেসি, আমি আবারও বলছি, আপাত দৃষ্টিতে তাদের কাছে যাদেরকে মনে হয়েছে যারা ঘৃণা ছড়িয়েছে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব কথা বলেছে যেটা জাতীয় সংহতি সম্প্রীতি নষ্ট হতে পারে, তার একটা উদাহরণ দিয়ে তারা এখানে করেছে। এখন
এই যে গণতদন্ত কমিশনটা গঠিত হলো, এদের লিগাল বেস বা এদের লিগাল স্ট্যান্ডিং, এটা নিয়ে বারবার প্রশ্ন এসছে। সেটা আমাদের সঞ্চালকের পক্ষ থেকে শুরু করে বক্তাদের পক্ষ থেকে এসছে এবং তুইনাপা জবাব দেওয়ার চেষ্টা করেছে। আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা সিভিল সোসাইটিতে, যেমন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, যেমন আমরা এই যে গণ আদালতের যেই ধারণাটা আমরা 92 ক্ষেত্রে জানি, এই গণ আদালতের এই ধারণাটা কিন্তু বার্ট্রান্ড রাসেলের আন্ডারে কিন্তু একবার এরকম একটা গণতদন্ত কমিশন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে একটা উদাহরণ আছে এরকম গণশুনানি, গণতদন্ত সিভিল সোসাইটির পক্ষ থেকে হয়েছে। যেমন হেফাজতে ইসলামী 2013-এ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 84 জন ব্লগারের একটা লিস্ট দেওয়া হয়, বলা হয় যে তারা হচ্ছে ধর্ম বিদ্বেষী, তারা ধর্ম বিদ্বেষ করেছে। সেই যে লিস্ট দেওয়া হয়েছে সেইটারও কিন্তু কোনো ধরনের ডিটেল আমরা কোনোদিন দেখতে পাইনি। তো আমরা সেটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, ওকে তাদের মনে হয়েছে যে তারা ধর্ম বিদ্বেষী করে, এই জন্য সরকারের কাছে তারা সেটা জানিয়েছে। একইভাবে গণতদন্ত কমিশনে যারা রয়েছেন, যারা এইটা নিয়ে গবেষণা করলেন, তারা কিন্তু একমুখী গবেষণা করেননি যে ওয়াজে কে কি করে, সামগ্রিক বিষয় নিয়ে। আমি দেখলাম যে এই বিশাল শ্বেতপত্রটি আমি স্কিম থ্রু যতদূর করলাম, দেখলাম যে এখানে বিভিন্ন বিষয় আসলে সন্নিবিত হয়েছে। ফলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমি মোটামুটি শিওর যে এই পুরো শ্বেতপত্রটি তিনি আসলে পড়ে দেখেননি। পড়ে দেখলে আসলে তিনি বুঝতেন যে আসলে এই রিপোর্টটি কাকে কি বলা হয়েছে, কি বলা হয়েছে। এখানে তিনি উল্লেখ করেছেন যারা ইসলামিক স্কলার রয়েছেন তাদেরকে নাকি এখানে অ্যাটাক করা হয়েছে। আমি একটা খুবই পার্টিকুলার উদাহরণ দিই, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি কিছুদিন আগে একটা ওয়াজে আমি লক্ষ্য করছিলাম, তিনি বলেছেন সব হিন্দু গরুর মূত্র খায়, তারা সব রান্নাতে নাকি গরুর মূত্র দেয়। আমি এটা শুনে রীতিমতো স্টান্ট হয়ে গিয়েছিলাম, বলে কি। তারপরে হচ্ছে গুনবি নামে একটা লোকের কথা এসছে, তিনি বলছেন যে মসজিদের যে মিম্বর বা মুসলমান হচ্ছে তলোয়ারের জাতি, তলোয়ার হচ্ছে মুসলিমের নিশানা, রক্তপাত, এবং এই কতল ছাড়া, এই খুন করা ছাড়া বা এই মারামারি ছাড়া বা জিব্বা কেটে ফেলা, গলা কেটে ফেলা ছাড়া এই গুনবি সাহেবের কোনো ওয়াজ, মানে মোস্ট অফ দা ওয়াজ তার এটা ছিল। এটা ছাড়া আমি আরো অনেক উদাহরণ দিতে পারি, যেমন কাজী ইব্রাহিম, তিনি নারীদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে একটা কুকুরের বাচ্চা, 11টা বাচ্চা হতে সিজার লাগে না, একটা নারীর কেন সিজার লাগবে, তাহলে কুকুরের সাথে উদাহরণ দিয়ে তিনি বলেছেন এরকম অসংখ্য। এবং করোনার সময় আমরা দেখেছি যে মোস্ট অফ দা হুজুররা এই করোনার টিকা নিয়ে, তারপরে আমরা তো দেখেছি একটা কাল্পনিক ক্যারেক্টার রয়েছে, কি যেন মফিজ মামুন না কি একটা মামুন ক্যারেক্টার আবিষ্কার করেছে, যার সাথে রীতিমতো স্বপ্নে কথাবার্তা শুরু করেছে। জাতীয় একটা প্যান্ডেমিকের সময় একটা জাতিকে পুরো দিগ্ভ্রান্ত করবার একটা চেষ্টা করেছিলেন সেই হুজুর বা হুজুর বৃন্দরা। তারপরে একজন তো বলেছে যে আল্লাহর কিতাব সম্পূর্ণভাবে মিথ্যা হয়ে যাবে যদি করোনা আসে, বা যদি তিনি কয়েকটা দিয়েছিলেন, যদি তার কথা মান্য করা হয় তাহলে কোনো ধরনের করোনা আসবে না, করোনা থাকে তাহলে আল্লাহর কিতাব মিথ্যা হয়ে যাবে। এই ধরনের আমরা অনেক ধরনের ওয়াজ শুনেছি। এখন এই লোকগুলো যদি হয় আমাদের ইসলামিক স্কলার, এবং তাদের এইসব কথাবার্তা যদি একটা গণতদন্ত কমিশন খুবই সিভিল ওয়েতে, সেটা তারা তো তাদেরকে হত্যা করতে যায়নি, তাদেরকে পেটাতে যায়নি, তাদেরকে মারতে যায়নি, তারা কি করেছে, তাদের ব্যাপারে একটা ফর্মাল অভিযোগ দায়ের করেছে। এখন আমি যদি মনে করি যে এনায়েতুল্লাহ আব্বাসী এই যে সমস্ত হিন্দু আপনার গরুর মূত্র খায়, এই ধরনের নোংরা কথাবার্তা বলার কারণে আমি যদি এখন সরকারের কাছে এটা আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে আজকে তিনি বলেছেন সমস্ত মুক্তিযোদ্ধারা নাকি জঙ্গি ছিলেন তার বিবেচনাতে, এইটা যদি এখন তার নামে যদি আপনি একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধারা 21-এ যদি একটা মামলা হয় আমাদের জাতীয় চেতনার বিরুদ্ধে বলবার কারণে, তাহলে কি এটা সমস্ত হুজুরদের উপরে আপনার অত্যাচার বা অ্যাটাক হয়েছে বলে ধরে নেওয়া হবে? এটা তো ভয়ঙ্কর একটা আজকে প্রোগ্রামে তিনি দেখিয়ে দিলেন যে এই হুজুররা কি ধরনের বক্তব্য দেয়, যে মুক্তিযোদ্ধারা হচ্ছে জঙ্গি। সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা ইসলামিক স্কলার বলে বলা হয় সকলেই না, অসংখ্য চমৎকার, অসংখ্য গুণী ইসলামিক স্কলার রয়েছে, যাদেরকে দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, যাদের বক্তব্য একবার শুনলে 10 বার শুনতে ইচ্ছা করে, এবং চমৎকার ব্যক্তিত্বরা আছে। তাদেরকে ব্যতি রেখে এই ধরনের ধর্ম ব্যবসায়ী যারা আছে, যারা হেলিকপ্টারে না দিলে ওয়াজে যায় না, একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট না দিলে যায় না, বা টাকা দিলেই কথা বলে, বা টাকা অনুযায়ী তাদের ধর্ম সেল করে, এই ধর্ম ব্যবসায়ীগুলোই আসলে বাংলাদেশের নষ্টের গোড়া। যেহেতু তাদের একটা বড় ধরনের ফ্যান ফলোয়ার্স রয়েছে, সেটা বুঝে বা না বুঝে যেভাবেই হোক না কেন, এই লোকগুলো আসলে ডিরেইলড হয়, এই লোকগুলো আসলে মিসলেড করে তারা, এবং এই লোকগুলোর ব্যাপারে যেই
সতর্ক বাণী, এই লিস্ট প্রদান করার মধ্য দিয়ে আমি বলছি না 116 জন, বলছি যে পার্টিকুলার 35 জনের ব্যাপারে বলা হয়েছে, আমার মনে হয় দুদক সেটার ব্যবস্থা নিতে পারে এবং সেখানে কোনো ধরনের অন্যায় হয়েছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। সে তার বক্তব্য বলেছে, আমার কিছু বক্তব্য রেফারেন্স টেনেছে এবং বলেছে আমি মিথ্যাবাদী। কারণ প্রথমেই সে স্পর্শকাতর একটি জায়গাতে আঘাত করেছে, এটাই তাদের চালান, আমরা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছি। সে কতটুক মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আমি জানি না, আমি ভেসে আসি নাই পাকিস্তান থেকে, ভারত থেকে, ভাই বোন আমি বাংলাদেশি। এবং নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের সময় আমার দাদা হুজুর আব্বা হুজুরের যে কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তার সাক্ষী দেবার মতো কয়েক হাজার লোক এখনো নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ, পাঠানটুলিতে বেঁচে আছে। আমার দাদা হুজুর আব্বা হুজুরের কারণে পাক বাহিনী পাঠানটুলি এরিয়াতে ঢুকতে পারেনি, একটি ঘরে আগুন লাগাতে পারেনি, কাউকে হত্যা করতে পারেনি। আমি যদিও দাবি করি না, তবে বলতে পারি আমি মুক্তিযোদ্ধাদের সন্তান, ফ্যাক মুক্তিযোদ্ধা নয়, রিয়েল মুক্তিযোদ্ধাদের সন্তান। জঙ্গি শব্দের ব্যাখ্যা আমি দিয়েছি। নিজুম মজুমদারের আবিধানিক জ্ঞান কতটুকু আছে আমি জানি না, তাকে বলবো আমি অভিধানগুলো ভালো করে পড়তে। আমি জঙ্গি বিমানের উদাহরণ দিয়েছি, তারপরে যোদ্ধাদের কথা বুঝাতে যে বলেছি জঙ্গি। সেটা একটা বিষয়, সে বিষয়টি বুঝার জন্য কিছু প্রজ্ঞার প্রয়োজন হয়। আমি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করিনি, মুক্তিযুদ্ধের অপমান করিনি। তারপর সে বলেছে আমি যে এখানে আমাদের বিষয়টাই শ্বেতপত্রে কি কি আছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের ওলামায়ে কেরামকে যে ইস্যুতে বিশেষ করে 116 জনকে টার্গেট করা হয়েছে, তার প্রথমটাই ছিল দুর্নীতি। সেখানে উল্লেখ করেছে যে তদন্তে আমরা ধর্মান্ধ গোষ্ঠীর দুর্নীতির প্রমাণ পেয়েছি। তো দুর্নীতির সংজ্ঞা আমাকে দিতেই হবে। দুর্নীতির সংজ্ঞায়িত যদি নাই হই আমি, আমাকে দুর্নীতিবাজ বলাটাই বড় মিথ্যাবাদী। সেজন্য সে নিজে, ব্যারিস্টার নিজুম, মিথ্যাবাদীদের পক্ষ নিয়ে সে নিজে একটা বড় মিথ্যাবাদী হিসেবে তাকে প্রমাণিত করেছে। সে বলেছে আমি অথেন্টিক সোর্স থেকে দুর্নীতির সংজ্ঞা দেইনি। তার পড়াশোনার বহর কতটুকু আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটি সংজ্ঞা আমি অক্সফোর্ডের অথেন্টিক সোর্স থেকে তুলে ধরেছি। সময় স্বল্পতার কারণে কথাগুলোকে আমি লম্বা করিনি, সবগুলো রেফারেন্স দেইনি। তারপর অবাক্ষের বিষয়, সে ব্যারিস্টার হয়ে গেছে, কিন্তু ড্যানিয়েল কফম্যান সম্পর্কে তার ধারণা নেই। সে জানতে চেয়েছে, আমি তার উদ্ধৃতি দিয়েছি। এরিস্টটল বলেছে সমাজবিজ্ঞানের বই পড়ুক সে। ড্যানিয়েল কফম্যানকে, তাকে আমি পরিচয় দিচ্ছি। ড্যানিয়েল কফম্যান is the President Emeritus of the Natural Resource Governance Institute, NRGI. He was also a senior manager and lead economist at the World Bank, writing and working on many countries around the world, and was a visiting scholar at Harvard University. He has also served in other boards and council in the past, including at the World Economic Forum. পৃথিবীর শ্রেষ্ঠ একজন অর্থনীতির অধ্যাপক, একজন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল কফম্যান। তাকে উনি চিনে না। এই না চিনাটা তার জ্ঞানের দৈন্যতা, এটা আমার নয়। তারপরে আসুন, সে কত বড় মিথ্যাবাদী সে আমার একটা বক্তব্য তুলে ধরেছে। সেই বক্তব্যে সে বলেছে যে দাড়ি টুপির কথা, তারা খুব দ্রুত মিথ্যা কথা বলতে পারে। এরা যারা আলেমদেরকে সবসময় কটাক্ষ করে থাকে, ইসলামপন্থীদেরকে কটাক্ষ করে থাকে। তার প্রমাণ হচ্ছে যে তাকে আমি চ্যালেঞ্জ করছি, সাইফুর আপনি তাকে আরেকটা এপিসোডে আনেন, 91-92 সালের পোস্টার আমি দেখাবো। ঘাতক দালাল নির্মূল কমিটি কুকুরের ছবির মাথায় টুপি দিয়েছে, রাজাকারদের ফাঁসি চাই, সেটা তারা প্রকাশ করেছে। এটার পোস্টার আমি দেখাবো। জাহানারা ইমাম টুপি 2 মিনিটে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে, সেই বক্তব্যের পত্রিকার কাটিং আমি তাকে দেখাবো। বাট এটা দেখানোর জায়গা না, এটা বক্তব্য আমি দিয়েছি, চ্যালেঞ্জে আসলে আমি তাকে দেখাবো। বাট সে যে বলেছে, আমি বলেছি সকল হিন্দুরা মূত্র খায়। বিবেক সম্পন্ন মানুষ মিথ্যা বলার ক্ষেত্রে এতটা সীমালঙ্ঘন কোথায় পেয়েছে সে আমার বক্তব্য? আমি বলেছিলাম করোনাকালীন সময়ে ভারতে গোমূত্র বিক্রি হয়েছে 500 টাকা লিটার। হিন্দুরা তাদের একটা কুসংস্কার যে গোমূত্র পান করলে সেটা তারা ভালো হয়ে যাবে করোনা থেকে। সেই প্রসঙ্গে একটা বক্তব্য আমার ছিল, কিন্তু সকল হিন্দুরা গোমূত্র খায় এ কথাটি আমি কোথায় বলেছি? এখন সে আমার একটা বক্তব্য কাটছাট করে কাইন মাস্টার দিয়ে দেখাবে, তা তো চলবে না। আমার কাছে আর্কাইভে সবগুলো ভিডিও আছে আমার। সে চ্যালেঞ্জে আসুক, আমি চ্যালেঞ্জে যাব। তারপরে সে একজন দার্শনিকের নাম বলেছে, বার্ট্রান্ড রাসেল, তার কথা বলেছে। বার্ট্রান্ড রাসেল কোথায় বলেছে বক্তব্যটা? সে বইটা সে দেখাক।
সে এবং তুরিন আফরোজের বক্তব্যে কোনো রেফারেন্স নাই, কোনো পৃষ্ঠা নাম্বার নাই, কথিত এক শ্বেতপত্র থেকে তারা বক্তব্য দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত আক্রোশটা কেন করতে যাচ্ছি? 116 জন আলেমকে তাদের ইমেজকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা তদন্তের আগে প্রকাশ করেছে নামগুলো, এটা একটা সবচেয়ে বড় অপরাধ করেছে তারা। এতগুলো আলেমের চরিত্র হননে তারা দ্বিধাবোধ করলো না। সেই গণ কমিশনের মধ্যে যারা আছে তাদের অনেকেরই চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে। তাদের প্রধান যে ব্যক্তিটি গত বছর ডিবেটে সে আমার কাছে হেরেছিল, আপনারা জানেন, সে লোকটি 1971 সালে পাকিস্তানিদের মুরগি সাপ্লাই করত, যেটা সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন। এখন একদিকে সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, আরেকদিকে মুক্তিযোদ্ধার হত্যাকারী পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করত। এই হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান ব্যক্তির চরিত্র। সেই লোকের মদদে পৃষ্ঠপোষকতায় তারপর বিচারপতি শামসুদ্দিন 71 টিভিতে 2 দিন আগে আপনি ক্লিপস বের করে দেখেন, সে বলেছে আল এহসান গ্রুপের সাথে এনায়েতুল্লাহ আব্বাসী জড়িত, তাকে গ্রেফতার করা হয় নাই কেন? কত বড় মিথ্যাবাদী সে! গোটা গণি কমিশনটাই মিথ্যাবাদীরা করেছে। এবং আমাদের জনাব মিজানুর রহমান সাহেব যে বলেছেন ওই গণ কমিশনের মধ্যে একজন মিজানুল ইসলাম সাহেব বলেছেন একজন মৌলবীর নাম দেওয়া আছে, সে জীবনও মাদ্রাসার বারান্দায় যায়নি, বরং তার ব্যাপারে সমকামিতার অভিযোগের কথা আমাদের কাছে আছে, বিভিন্ন রেকর্ড ও ভিডিও আমরা দেখাতে পারবো। এইরকম লম্পট যারা, চরিত্রহীন যারা, যাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আলেম ওলামার চরিত্র হনন, তারাই এই গণকমিশন করে টার্গেট করেছে ওলামায়ে কেরামকে। এখন সেই শ্বেতপত্রে ভিন্ন ভিন্ন কি বিষয় আছে সেটা আমাদের দেখার বিষয় নয়, আর সেটা পুরাটা পড়ার মতো সময় আমার নেই। কিন্তু যতটুকু এখানে আমাদের প্রয়োজন ছিল সে কথাগুলো আমরা ব্যাখ্যা দিয়েছি যে দুর্নীতির সাথে কোনো আলেমের সম্পর্ক নেই, যদি থেকেও থাকে সেটা কোনো অনুপস্থিত কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা না বলার এটা আমাকে এভিডেন্স দিতেই হবে, কারণ তারা এখানে অনুপস্থিত আলেমদেরকে নিয়ে অনেক মন্তব্য করেছে। মামুনুল হক কি বলেছে সেটা তারা তুলে আনার চেষ্টা করেছে, ওই গুনবি কি বলেছে সেটা তুলে এনেছে। আচ্ছা, এখানে অনেকগুলো বক্তব্য এসছে, বিশেষ করে আমি আসলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে বক্তব্যগুলো আছে, তিনি যে মিথ্যাচার করেছেন, তিনি যে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন সেটার জবাব আমি মূলত দেব, আর দুই একটা হয়তো আমার লার্নেড মিজানুল সাহেবের বক্তব্যের উত্তর দিব। প্রথম কথা হচ্ছে যে উনি বলেছেন উনার আব্বা হুজুর এবং দাদা হুজুরের কারণে পাকিস্তানি বাহিনী আসতে পারেনি। এটা খুবই ওয়েলকামিং এবং এটা খুবই চমৎকার ব্যাপার যদি তার বাবা এবং দাদারা যুদ্ধ করে থাকেন, কিন্তু এখানেও তিনি স্পষ্ট করতে পারেননি তার বাবা এবং দাদা কোথায় যুদ্ধ করেছেন, কাদের আন্ডারে যুদ্ধ করেছেন, এবং পাকিস্তানি আর্মি তাদের কারণে কেন ওই এলাকাতে আসলে অ্যাটাক করেনি। কারণ পাকিস্তানি আর্মি সেই সময় প্রচুর আলেমদেরকে হত্যা করেছে, অনেক ধর্ম পালন করতো তাদেরকে হত্যা করেছে, শুধু তার বাবা এবং দাদার ভয়ে কেন যেতে পারেনি এটা একটু আমাদের প্রশ্ন। কারণ আমরা জানি সে সময় শান্তি কমিটির যারা ছিল তাদের পরিচিতি অনেকের কারণে পাকিস্তানি বাহিনী, যেহেতু শান্তি কমিটিরা দালালি করতো, সেই সময় পাকিস্তানি বাহিনীদের সাথে তাদের একটা যোগ সহযোগ ছিল, অনেক সময় ওই শান্তি কমিটির অনেকের এলাকাতে ঢুকিনি। আমি কিন্তু বলছি না উনার দাদা হুজুর বা বাবা হুজুরের কেউ এটা ছিল কিনা, কিন্তু এটা উনি স্পষ্ট করেননি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি বলেছেন আমি নাকি ড্যানিয়েল কফম্যানের নাম শুনিনি, এটা বলেছি না, আমি এই ধরনের কোনো কথা বলিনি। আমি বলেছি উনি ড্যানিয়েল কফম্যানের একটা উদ্ধৃতি দিয়েছেন, ড্যানিয়েল কফম্যান ঠিক কোথা থেকে এই কথাটা বলেছেন, কোন গ্রন্থে বলেছেন, কোন প্রবন্ধে বলেছেন, কিংবা কোন বক্তব্যে বলেছেন সেটা তিনি ক্লিয়ার করেননি। যখন তিনি আমাকে এটা ব্যাখ্যা দিতে গেলেন, সে ব্যাখ্যা দিতে গেলে তিনি শিবের গীত গাইলেন। কি করলেন? তিনি ড্যানিয়েল কফম্যান কোথায় চাকরি করতেন, কি করতেন, ডিটেইল একটা বর্ণনা দিলেন, কিন্তু তার এই বক্তব্য কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে, কোন সমালোচনা, কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে, বলছি এখনই বলছি। হুজুর আসছি আপনার কাছে, হুজুর আপনি আপনার প্রয়োজনে না না একটু পরে একদম বই দেখাই দিব তাকে নির্জুম মজুমদার। জি ঠিক আছে, জানে না 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 ঠিক আছে, হুজুর আপনার কাছে আসছি। সাইফুর সে আমাকে যে বক্তব্য দিয়েছে একটা রেফারেন্স দেয়নি, সে মিথ্যাবাদী। ঠিক আছে, আমি জানি না সে ব্যারিস্টার। ঠিক আছে প্লিজ, ব্যারিস্টারের ভাষা এরকম হয় না। বাচ্চার এবং সময় আমি আসবো, আমি এতগুলো ডকুমেন্টস দিয়েছি, এতগুলো ডকুমেন্টস, সে একটা ডকুমেন্টস দিতে পারে না। খুবই বাঁচাল প্রকৃতির একটা লোক। ঠিক আছে, আমি আসছি আপনার কাছে।
ব্যারিস্টারই হতে পারে না, সে জন্মাচ্ছে। না প্লিজ প্লিজ না, এতগুলো ডকুমেন্ট সে মানে না, সে কিসের ব্যারিস্টার? সে কোন আদালতে সে তো মুহুরি হওয়ার যোগ্যতা রাখে না। প্লিজ প্লিজ তাকে এত ডকুমেন্টস দিলাম আমি, তারপরে চলে যাচ্ছে। সে আমার দাদা বাবা আল্লাহ ওলিকে নিয়ে মন্তব্য করতে ছাড়ে না, সে তো মানুষের কাতারই নেই। তাকে থামান আপনি, ল্যাংটা করে দিবে, তার মতো ব্যারিস্টার তো ল্যাংটা করে দিবে বাংলাদেশ। সে কি পড়াশোনা করেছে আমার সাথে যোগ্যতা হয় না। আপনি যতবার বলবেন তুমি আপনি প্লিজ কেন বলেছে আমি শিবের গীত গাই? তারা হিন্দুদের দালালি করে, তারা রামদাস, তারা শিবের গীত গাইতে পারে, আমি শিবের গীত গাই না। তারা হিন্দুদের দালাল, ইসকনের দালাল, তাদের হাতে ইসকনের ফিতা আছে, আপনি দেখুন তাদের হাতে ইসকনের ফিতা আছে। সে কেন বলেছে শিবের গীতের কথা? তাকে বক্তব্য এক্সপান্স করতে হবে। নিজুম, তোমার বক্তব্য এক্সপান্স করো, তুমি শিবের গীত এই শব্দ উঠাও, বেয়াদব, এই শব্দ উঠাও, তুমি বেয়াদব, উঠাও তোমার শব্দ। শিবের গীত এই শব্দ আপনার সময় বলবেন, আপনি শিবের গীত এক্সপান্স করতে হবে তাকে, তাকে শিবের গীত এক্সপান্স করতে হবে। আমার কথা, শিবের গীত তারা গায়, তারা হিন্দুবাদীরা শিবের গীত। ঠিক আছে, let me come to you please. ব্যারিস্টার নিজুম, আরে ভাই আমি আপনার কথা শুনেন না, আমি আপনার কাছে আছি। আপনার সময় 13তে শেষ হবার কথা, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, প্লিজ। উনি কোনো কথা বলতে পারবে না, না ঠিক আছে, উনি কোনো কথা বলবেন না, বাট ওনাকে আমি অবশ্যই সময় দিচ্ছি। সেও অসংলগ্ন কোনো কথা বলতে পারবে না। না ঠিক আছে, শিবের কি শব্দ সে নিতে পারবে না, সে শিবের কি শব্দ নিতে পারবে না। আমি অসংখ্য রেফারেন্স দিয়েছি, আমি ডকুমেন্টস দিয়েছি, আমি দলিল দিয়েছি, আমি প্রমাণ দিয়েছি, কিন্তু সে শিবের গীত বলেছে। না ঠিক আছে, আমি আপনার কাছে আছি, কথা যেন লাইনে বলে, আমি বাড়াই দিচ্ছি, কথা লাইনে বলতে হবে তাকে। ওকে ঠিক আছে, এখন বলুন হুজুর, আপনার কাছে সবিনয় আমি অনুরোধ করছি, প্লিজ সেজন্য শিবের গীত বলবেন। আমি আপনার কাছে আসছি হুজুর, আমি কামিং টু ইউ, প্লিজ সবাই একটু স্টপ প্লিজ। হ্যাঁ বলুন। না প্লিজ, আমি কাউকে অ্যালাউ করবো, প্লিজ স্টপ, না প্লিজ কিপ সাইলেন্স, ব্যারিস্টার আমাকে লেট মি হ্যান্ডেল, না আমাকে প্লিজ, না আমাকে বলতে দিন, আমাকে হ্যান্ডেল করতে দিন, লেট মি হ্যান্ডেল দাও শো প্লিজ। ওকে প্লিজ, আমি নট অ্যালাউইং হিম অলসো, প্লিজ বলতে দিন নিজু মজুমদারকে, প্লিজ। ওকে প্লিজ বুঝলাম ব্যারিস্টার আফরোজ, প্লিজ আই এম কামিং টু, প্লিজ নিজু মজুমদার। সাগর ভাই, আমার একটা ফ্লো ছিল বলার, উনি আমার ফ্লোটা নষ্ট করে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে উনার আচরণটাই প্রমাণিত হয়, এই যে আমরা জঙ্গি বলি, এই যে বলি সন্ত্রাসী, আচরণটা লক্ষ্য করে দেখেন, যুক্তিতে না পারলে মারতে আসে, রীতিমতো তুই বলে আক্রমণ করেছে। চিন্তা করে দেখেন যে এদের হাতে যদি, এবং ইসকনের দালাল আপনি কানাডাতে থাকেন, এটা একটা রেসিয়াল অ্যাটাক কিনা? প্লিজ না দুজন কথা বলে, যে কোনো একজন সিদ্ধান্ত নেন, না যে কোনো একজন সিদ্ধান্ত নেন, নতুন কথা বলতে বলেন সাগর, তাকে বলেন তার প্রসঙ্গে প্লিজ হুজুর, তাকে আমার জবাব দিতে বলেন, আমি তাকে 6টা প্রশ্ন করছি, তাদেরকে উত্তর দিতে বলেন, উত্তর চাই আমি হুজুর, প্লিজ পয়েন্টে কথা বলতে আপনার কাছে, আমি তাকে পয়েন্টে কথা, তাকে আমার ব্যক্তিগত প্রশ্ন, সে তারা এটাই ঠিক আছে হুজুর, ঠিক আছে আপনি বলতে দেন ওনাকে বলতে দেন, যারা আমরা সাইফুর, তা সে কথা বলতে পারবে পয়েন্টে, আমাকে ঠিক আছে, আমাকে নিয়ে সে বলবে না, সে পয়েন্টে কথা বলুক। সাগর ভাই, আপনি উনাকে কিন্তু মিউট না করলে আমি কথা বলতে পারবো না, উনি নিজের থেকেই উনার, আপনি আমাকে প্লিজ, কেউ আমাকে ডিটেক্ট করবে না, আমি আমাকে লেট মি হ্যান্ডেল, আমি কাউকে মিউট, উনার আব্বা হুজুর এবং প্রসঙ্গ উনি তুলেছেন, উনি নিয়ে এসেছেন, আপনি আপনার কথা বলুন, আপনার মতো করবো, উনি উনার আব্বা হুজুর এবং দাদা হুজুরের কথা উনি এনেছেন, আমরা কেউ আনিনি, এটা পার্সোনাল অ্যাটাকও না। আমি জাস্ট প্রশ্ন করেছি যে পাকিস্তানি আর্মিরা তো নির্বিবাদে অনেক সবাইকে তারা সামনে পেয়ে হত্যা করেছে, তার বাবা এবং দাদা হুজুর এবং আব্বা হুজুর কি এমন ব্যক্তি ছিলেন যাদের ভয়ে পাকিস্তানি আর্মি এলাকায় ঢুকেননি? এইটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন, এইটা আমি বলেছি। আর বলেছি যদি তারা সত্যিকারের কোটেড আনকোটেড সত্যিকারের যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, আমার সমস্ত স্যালিউট,
কোনো সমস্যা নেই, কিন্তু দেখার বিষয় যে পাকিস্তানি হানাদাররা সবাইকে মেরেছে, তার দাদা হুজুর এবং চাচা হুজুরকে কেন মারেনি? ওইখানে শান্তি কমিটির লোকজনদেরকে একমাত্র এরকম তারা মেনে চলতো, এটা দেখার বিষয়। মুসলিম লীগ আছে, নিজামী পার্টি আছে তাদেরকে, পিডিবি তাদেরকে, জামাত ইসলামী তাদেরকে। আচ্ছা, এরপরে উনি যখন বলেছেন ড্যানিয়েল কফম্যানকে, আমি ড্যানিয়েল কফম্যানকে চিনি না চিনি এই ধরনের কোনো কথাই বলিনি। উনি আসলে একজন প্যাথোলজিক্যাল মিথ্যা বললে যেটা হয় ক্রমাগত ভাবে বলতেই থাকে, তার আসলে খেয়াল থাকে না তিনি আগে কি বলেছেন পরে কি বলেছেন। তিনি কিন্তু এখনো বলতে পারেননি। এখন আমি যখন ধরেছি তখন বলে আমি বইটা খুলে দেখিয়ে দিচ্ছি, তো বই আপনি আগে খুলে দেখিয়ে দিলেন না কেন? আমি আপনাকে ধরার পর, আপনি পিএইচডি করার সময়, আপনার পিএইচডি যখন ডিফেন্স আপনি চলবে, যখন আপনি আপনার সুপারভাইজারের সামনে এবং অন্যান্য জনের সামনে, তখন কি আপনি বলবেন যে সরি আমি বইটার নাম লিখতে ভুলে গেছি, এখন আমি বইটার সাথে করে নিয়ে এসেছি? হবে? আপনাকে তো ঘাড় ধরে বের করে দিবে ওখান থেকে। তাহলে আপনি কিসের পিএইচডি করেছেন? আচ্ছা, তারপরে তার ভাষা কত নোংরা দেখেন। ঠিক আছে, আপনি বলবেন হুজুর, আমি জঙ্গি সন্ত্রাসী, সাইফুর সেই সন্ত্রাসী, সেটাই বলতে পারেন, সেটাও আপনি বলবেন। আমি তাকে বলি নাই ঘাড় ধরে বের করে। মানুষ দেখুন কার আচরণ কেমন, আপনাদের সবার আচরণ। মানুষ পিপল ডিসাইড, লেট পিপল ডিসাইড প্লিজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে উনি বারবার বলছে আমি দেখিয়ে দিব আরেকটা প্রোগ্রামও। কেন রে ভাই, আপনার সাথে আমার আরেকটা টক শো, আরেকটা ব্যাপার। আপনি এই টক শোতে বলেছেন যে আপনার জানার ইমাম নাকি বলেছে যে দাড়ি টুপি সব উড়িয়ে দিবে, তারপরে ঘাতক দালাল নির্মূল কমিটি তারা নাকি কুকুরের উপরে টুপি পরিয়েছে। আপনি এই প্রোগ্রামে বলেছেন, আপনি এই প্রোগ্রামে প্রমাণ নিয়ে আসবেন। আপনি কেন অন্য প্রোগ্রামে যাচ্ছেন? তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি এখন পালাতে চাচ্ছেন। আপনি এখন চাচ্ছেন কোনোভাবে এখান থেকে আব্বাসী পালায় না, নাস্তিকরা পালায়। এই যে দেখেন, লক্ষ্য করেন। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ বলুন। বাট ব্যাক কিভাবে বলেছে আক্রমণের ক্ষেত্রে আপনারা একটু যদি একটু কমিয়ে দেন, তাকে সংযত করেন, কোন আপনারা সামনে তাকে সংযত করেন। আমি আপনারা পয়েন্টে কথা বলেন প্লিজ। কিছুক্ষণ পর সেই পালাবে, সেই পালাবে। সে পালিয়ে আছে, সে গাড়িতে বসে আছে, সে ঘরেও নাই, ঘর থেকে পালিয়েছে সে। না ঠিক আছে, না প্রয়োজন হলে সে আরেক জায়গায় দৌড় দিবে। প্লিজ হুজুর, হুজুর আসছে। আপনি দেখেন সাইফুর সে গাড়িতে বসে আছে। না ঠিক আছে, আমার বাড়িতে আছে, বসতে পারে, সে পালানোর জন্য গাড়িতেই বসে আছে। না ঠিক আছে, প্লিজ একটু টু দ্য পয়েন্ট কথা বলেন। উনি আপনাকে কয়েকটা স্পেসিফিক প্রশ্ন করেছে, সেগুলো যদি উত্তর দেন খুব ভালো হয়। মানুষ আমি আসলে আপনার সময় আর 7 মিনিট, আর আপনার সময় আর আছে 7 মিনিট। 6 মিনিট মানে উনি তো আমাকে কোনো কথাই বলতে দেয়নি। না না প্লিজ বলুন, আমি হিসাব রাখছি তো, আমি হিসাব রাখছি। সাগর ভাই, আরে ভাই আমি 2 মিনিট ওখান থেকে বাদ দিয়েছি, আপনি বলেন বলেন বলেন। তো হবে না, উনি আমার ফ্লো নষ্ট করে দিয়ে প্রত্যেকটা কথাতে উনি আমাকে। আচ্ছা ঠিক আছে, বলুন, আপনি আপনার মতো করে বলুন বলুন। ওকে ওকে বলুন। আমি আপনাকে বলি, আমার বাচ্চাদের আজকে উইকেন্ড, শনিবার, বাচ্চাদেরকে নিয়ে আমি সি বিচে এসেছি, ওরা একা একা বসে আছে, ওদেরকে রেখে আমি গাড়ির ভেতরে কথা বলছি। এর থেকে বড় ডেডিকেশন আর কি হতে পারে? আপনি বলেন, বাচ্চারা ওইখানে কিছুক্ষণ পরপর আমার বাচ্চারা আসছে, আমার ওয়াইফ আসছে, আমি তাদেরকে রেখে গাড়ির মধ্যে কথা বলছি। আপনার উনি বলছে আমি পালিয়ে আছি। মানে উনি আসলে পুরোপুরি পাগল হয়ে গেছে যুক্তিতে না পেরে। উনি আসলে একটা হিরো সেজেছিল, তো আজকে ওনার খোঁজ ভেঙে গেছে, এই কারণে যুক্তিতে কে পারে কে পারে না জনগণ দেখতেছে এটা। তাকে বলেন ঠিক আছে, আচ্ছা প্লিজ নিজুমকে বলতে দেন না, নিজুমকে বলেন তার কাঠের চশমা খুলে তাকে কমেন্টস করতে বলেন। আচ্ছা তার কাঠের চশমা খুলে ডক্টর এনাদুল্লাহ আব্বাসী আপনার কাছে আমি কমেন্টস করতে বলেন। প্লিজ আবার আসবো, আমি 10 মিনিট পর খবর কাছে। তার আব্বা দাদারাও পালায়। নিজুম বলতে থাকুন প্লিজ। ওয়াই ডোন্ট ইউ রেসপন্স? তার আব্বা দাদারাও পালায়। আমি আমার এখানে কাউকে মিউট করার পলিসি নেই। ব্যারিস্টার উত্তর আফিস প্লিজ। না, এর আগে আমাকে করেছেন, আপনি ওকে কেন মিউট করেন? না আমি কার এই যে তুই ব্যারিস্টার। আচ্ছা নিজুম মজুমদার আমার সাথে কি ফাইল? আপনি আমি না করছি, আপনি বলুন। উনাকে আপনি ওয়ার্নিং করছেন না তো? আমি ওনাকে 100 বার, আচ্ছা আপনি দেখছেন না আমি ওয়ার্নিং করছি না? আশ্চর্য ব্যাপার, আমি ওনাকে 100 বার ওয়ার্নিং দিয়েছি, আপনাকেও দিয়েছি। উনাকে আপনি আমাকে কেন দিবেন? আমি কি করেছি? আচ্ছা আপনাকে বলছি, আপনি কথা বলুন বলুন বলুন। না উনাকে আপনি মিউট করেন। হ্যাঁ আচ্ছা, তো আপনি তো সময় নিয়ে নিচ্ছেন, আমি কিন্তু আর আপনার সময় বাড়াবো না প্লিজ। না আমি তাহলে আমি কথাই বলবো না। বলুন, আপনি বলুন না বলুন না। আমি পুরো কথা শেষ করব, আমার কোনো টাইম নেই। ওকে ঠিক আছে, প্রত্যেকটা তো আমার ফ্লো নষ্ট করে দিয়ে উনি এখন পর্যন্ত যতবারই 3টা কথা বলেছি, যে কুকুরের মাথাতে টুপি পরানো, তারপরে হচ্ছে জানার ইমাম নাকি টুপি দাড়িকে আপনার উড়িয়ে দিবে বলেছে, এগুলার কোনো রেফারেন্স আনতে পারেনি। বললো কি আরেকটা প্রোগ্রাম করেন। কেন রে ভাই আরেকটা প্রোগ্রাম কেন করবো? আপনি এই প্রোগ্রামে বলেছেন, এই প্রোগ্রামে আজকে বাপের বেটা হলে উত্তর দিয়ে যাবেন, সেটা হচ্ছে কথা। এরপরে কথা হচ্ছে যে উনি বলছেন আমি নাকি বার্নার্ড রাসেল বলছি। উনি বলে কানেও কম শোনেন, আমি বলেছি বার্ট্রান্ড রাসেল। আমি হচ্ছে বার্ট্রান্ড রাসেল বলেছি। এবং আমি এটাও বলতে চাই, এইচ এ ডিওয়েডের আপনার
মার্চ 1967-এ এখানে একটা এইচ.এ. ডিওয়ার্ডের ওয়ার্ল্ড আপনার লর্ড রাসেলসকে নিয়ে একটা বই বের করেছেন তিনি, একটা বড় জার্নাল। সেখানে তিনি ক্লিয়ারলি দেখিয়েছেন ভিয়েতনাম ওয়ার নিয়ে তিনি কিভাবে প্রতিবাদ করে একটি কমিশন গঠন করেছেন, যেটার কোনো জাতীয় ভিত্তি ছিল না। উনি উনার সহযোগী নিয়ে তিনি একটা কমিশন গঠন করেছে। আমি তখন সেই প্রসঙ্গটা টেনেছি, আমি কিন্তু রেফারেন্স ঠিকই দিয়েছি। উনি কানে কম শুনেছেন, এই জন্য বলেছেন যে আমি নাকি বার্নার্ড রাসেল বলছি, আমি বার্ট্রান্ড রাসেল বলছি। কেমন? আচ্ছা, এরপরে তো উনি আমাকে রেসিয়াল অ্যাটাক করেছে। উনি আসলে উনাকে নিয়ে কি বলবো, উনি কিভাবে অ্যাটাক করেছেন, এখানে তো অ্যাডভোকেট মিজানুলও কথা বলে গেছেন। উনার সাথেও তো আমার পলিটিক্যাল আইডিওলজির মিল নেই। কই এইভাবে তো আক্রমণ তুমি করেননি। আজ পর্যন্ত কত প্রোগ্রাম করেছি তার সাথে আমি, কই কোনোদিন তেমন হয়নি। এইভাবে আক্রমণ করলে কিভাবে কথা বলবো? উনি দেখেন এখানে বলছে যে সরকারি আলেম যারা আছে এরা নাকি হালুয়া রুটি ভাগ পেয়েছে, এর আগের বক্তব্যে বললেন। আমার কথা হচ্ছে যে এই যে উনি বলেছেন প্রমাণ দেখাতে পারেননি, খালি মুখস্থ বলির মতো। উনি দেখাতে পারবেন যে কোন আলেম হালুয়া রুটির ভাগ পেয়েছেন? হালুয়া রুটির ভাগ যে পায় উনি জানলেন কিভাবে? ওনার কাছে প্রমাণটা কি? উনি নিজের ক্ষেত্রে যেই স্ট্যান্ডার্ডটাকে অ্যাপ্লাই করতে চায়, মানে উনার ক্ষেত্রে তদন্ত করেছে, তদন্তটা এমনে হতে হবে, অমনে হতে হবে। আর 1 মিনিট আছে আপনার। জি সাগর ভাই, কোনোভাবেই আমার আমি নো ওয়ে, আমি ওয়ার্নিং দিচ্ছি, এখন বলুন। উনি আমাকে যে আমি বাধা বাদ দিয়েছি হিসাব করে বলছি। জি না, এভাবে তো হয় না। আমি আচ্ছা আপনি আর 3 মিনিট বলুন। ওকে 3 মিনিট। উনি যেটা করেছেন, উনি হালুয়া রুটির কথা বলেছেন, উনি বলেছেন বাংলাদেশটা খ্রিস্টান। উনি তো ব্যর্থ একজন মানুষ, একজন লুজার। কারণ হচ্ছে ওনার বক্তব্য কেউ শুনবে না, তাই মিশনারিরা খ্রিস্টান বানিয়ে ফেলতে পেরেছে। ওনার যদি এত তাকত থাকে, এত যদি ওনাদের ওয়াজের শক্তিশালী থাকে, তাহলে উনি মুসলমান করে ফেলুক না। তাহলে খ্রিস্টান মিশনারিরা আপনার খ্রিস্টান বানিয়ে ফেলছে, আর উনার ওয়াজ শুনছে না। এই যে উনার ব্যর্থতা, এই ব্যর্থতার যে ক্রোধ, এটা চারদিকে কিভাবে চাপিয়ে দিতে হয় দেখেন। উনি উন্মুক্ত হয়ে গেছেন, কারণ উনার আসলে এই রাগ ছাড়া, এই চাপাতি, তারপরে হচ্ছে মেরে ফেলবে, কেটে ফেলবে, একজনকে তুমি বলে সম্বোধন, তুই বলে সম্বোধন, এগুলো ছাড়া এদের আর কি আছে? অথচ এরা আবার নিজেদের আগে, ঠিক আছে হুজুর, আপনি বলবেন, আপনার সময় বলবেন, জবাব দিবেন। এনারা আবার নিজেদেরকে ইসলামিক স্কলার বলে দাবি করে। এটা সেইম। এটা একটা উদাহরণও দিতে পারেনি, একটা কথারও জবাব দিতে পারেনি। এবং এখানে দেখেন, লক্ষ্য করে দেখেন, বারবার বলছে সিআইএর এজেন্ট। কে সিআইএর এজেন্ট? মোসাদের এজেন্ট। কে মোসাদের এজেন্ট? আপনার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি অ্যাপেলেট ডিভিশনের একজন বিচারপতি, সম্মানিত বিচারপতি। উনি সিআইএর এজেন্ট? যদি আনেবানেও বলা হয়, নাম উল্লেখ করেননি তিনি, ট্রু। তিনি বলেছেন এরা হচ্ছে সিআইএর এজেন্ট, মোসাদের এজেন্ট। তুরিন আফরোজ, ব্যারিস্টার তুরিন আফরোজ, স্বনামধন্য, যিনি নিজের নামেই পরিচিত এই বাংলাদেশে, সবাই চেনে, তিনি সিআই বা মোসাদের এজেন্ট? তিনি আলেম বিদ্বেষী? আমরা মুসলিম ফ্যামিলি থেকে আসিনি। আমার দাদা মৌলভী আলী আহমেদ মজুমদার, তার শত শত আমার চাচা ইসলামিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন আপনার আব্দুল্লাহ আল মারুফ। আমরা হচ্ছি তাহলে ইসকনের মেম্বার। আমরা মানে ধর্মটা কি উনার নিজের কুক্ষিগত করা? আমার চাচাকে কে না চিনবে? আমার সম্পর্কে চাচা আব্দুল্লাহ আল মারুফ কেন? আমার দাদা মৌলভী আলী আহমেদ মজুমদার, এক নামে রামগঞ্জ। না ঠিক আছে, আপনি শেষ, আপনার সময় শেষ। আমার না, আমি আপনাকে আপনি পরে দেখবেন, আপনাকে সময় আমি 3 মিনিট বেশি দিয়েছি। উনি কথা বলার সময় আমি তাহলে এরকম কথা বলতে থাকবো? না, আপনি কথা বললে আমি ওনাকে সময় বাড়িয়ে দিব। আপনি দিয়েন, আপনি একই আচরণ করেন, আর যদিও করেছেন আমাকে, উনাকে ক্ষমা চাইতে বলেন যে উনি আমাকে না, উনি ঠিক আছে, আমি একইভাবে করব। আই এম নট কনসিডারিং এনিওয়ান স্পেশালি। সো আমাকে একটু যদি বলেন, একটা প্রশ্ন উভয় পক্ষের কাছে, একটা জায়গায় উভয় পক্ষে খুব চমৎকারভাবে বলেছেন, যেমন ব্যারিস্টার নিজুম মজুমদার বলেছেন যে কিছু আলেম আছে যারা আসলে খুব ভালো বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনে মাথা নত হয়ে যায়। 2-3 আলেমের নাম বলবেন, কাদের কথা শুনলে আপনাদের? আব্দুল্লাহ জাহাঙ্গীর তো মারাই গেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর যিনি মারা গেলেন, আমি তাকে খুব পছন্দ করতাম। বর্তমানে কে আছে জীবিত, এরকম 2-1 নাম বলবেন। এবং আমি যে খুব একটা ফলো করি সেটা বলা, আপনি তো বলছেন ফলো করেন, তার মধ্যে 2-1 নাম বলবেন। নাম্বার 1, নাম্বার 2। মূলত এখানে আমাদের নিজুম মজুমদার সাহেবের কিছু কথার উত্তর শুরুতেই দিতে হচ্ছে। পালানো তো আমার ক্ষেত্রে তার সাজে না বলাটা, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সাদকায় আজ পর্যন্ত অবিশ্বাসী, সংশয়বাদী যারাই এসেছে তারাই পালিয়েছে, আমি পালাইনি। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এভার কেয়ারে হসপিটালে, আমি সেটাকে ক্যান্সেল করেছি শুধু আপনারই লাইভ ডিবেটে আসার জন্য।
আর উনি কিন্তু একটু আগে বলেছেন আর 2 ঘন্টা হয়ে গেছে, যেতে হবে, সমুদ্র পাড়ে যাবেন উনি। এরকম কথা অলরেডি আমার ফ্যামিলির সাথে আছি। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ নিজুম মেম্বার, প্লিজ প্লিজ। আমার ফ্যামিলি কি না না ঠিক আছে, সাথে সাথে আনসার করার দরকার নেই। আপনারা যদি কথা বলেন তাহলে ওনাকে আবার সময় বাড়িয়ে দিতে হবে। আর এই সময় ভিডিও শেষ করুন। আরো 2 ঘন্টা ডিবেট চললো, আমি যেতে চাইবো না, কারণ এটা আমি আমার উম্মাহের পক্ষে সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করে থাকি। দ্বিতীয় কথাটি নিজুম মজুমদার যেটা বলেছেন যে আমরা উগ্রতা দেখাই, কিন্তু আমি একবারও বলি নাই ওনাকে বা ব্যারিস্টার তুরিন আফরোজকে কেউ ঘাট ধরে বের করে দিবে, কেউ আঘাত করবে, এটা বলিনি। উনি বলেছেন আমার ব্যাপারে ঘাট ধরে বের করে দিবে, এটা সন্ত্রাসী কাজ। কিন্তু একটু কথায় এক্সট্রিমে চলে আসা, একটু গরম কথা, এটা সন্ত্রাসী নয়। আর কোন লেকচারার যখন লেকচার দেন তিনি নরমও কথা বলেন, গরমও কথা বলেন, সেটা শুধু সন্ত্রাসের সম্পর্ক নেই। উত্তেজনাটা সৃষ্টি করেছেন আমাদের নিজুম মজুমদার মহোদয়। তিনি বলেছেন মিথ্যাবাদী, আমি মিথ্যা বলেছি। তিনি বলেছেন শিবের গীত, এগুলো ব্রাহ্মবাদীরা গায়, তৌহিদবাদীগণ শিবের গীত গায় না। এবার আসুন, তিনি কিছু প্রশ্ন করেছেন যে ঘাতক দালাল নির্মূল কমিটির পোস্টার দেখতে চেয়েছেন। আমি এখানে পোস্টার কেন আনবো, এই কথাটি সারা দেশের মানুষ জানে। যখন বলেছি উনি চাক্ষুষ ডকুমেন্ট চান, আমি সেটা দিব, দেখাতে পারবো। আমি পত্রিকার কাটিং আমি দেখাতে পারবো জাহানার ইমাম কি বলেছিলেন এবং তাদের উত্তরসূরিরা এখন কি বলেন, সেটা আমাদের মিজানুল ইসলাম সাহেব বলেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ইসলাম মেনে নিব না, দাড়ি টুপি সব চেষে ফেলে দিব, এগুলো তারা বলছেন তাদের উত্তরসূরিরাই। নতুন প্রমাণের প্রয়োজন নেই, প্রমাণ চাইলে আমরা দিতে পারবো, আমাদের আর্কাইভে তা আছে। তিনি বলেছেন যে আমি যে ড্যানিয়েল কফম্যানের কথা বলেছি, এটা হচ্ছে লিগ্যাল কারাপশন ড্যানিয়েল রাইটেন বাই ড্যানিয়েল কফম্যান অক্টোবর 2005, এই থিসিসে কথাগুলো তিনি বলেছেন। এখন আমি আমার দরবারশিপ থেকে দূরে প্রতিষ্ঠানে আছি, এখানে তো বই নিয়ে আসবো না, আমি সব নোট করে নিয়েছি, এগুলো প্রয়োজন হলে আমি তাকে সব দেখাতে পারবো যদি তিনি আবার বসেন। এবার আসুন, তিনি দাদা হুজুর আব্বা হুজুরের কথা প্রসঙ্গে বলেছেন যে পাক বাহিনীরা আমার দাদা হুজুর আব্বা হুজুরকে কিছু করেন নাই কেন, তারা কি পাক বাহিনীর পক্ষে ছিলেন? তো তার কাছে প্রশ্ন করি, তিনি তো জ্ঞানী মানুষ, আমাদের প্রাণপ্রিয় নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9 মাস কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধে? আমি উত্তর দেব, করাচিতে ছিলেন। আমি সেটা উত্তর দেব। তিনি তো করাচিতে ছিলেন, তিনি পাকিস্তানে ছিলেন, তিনি করাচিতে ছিলেন, কিন্তু পাক বাহিনীর সাধ্য হয় নাই বঙ্গবন্ধুর গায়ে, বঙ্গবন্ধুর গায়ে, এটা তার দায়সারা কথা, গায়ে কথা। তো বঙ্গবন্ধুর গায়ে হাত দেবার সাহস করে নাই পাক বাহিনী। আমার দাদা হুজুর বাবা হুজুর, তার বাপ দাদাও জনপুরীদের ভক্ত অনুসারী, তাকে জিজ্ঞেস করেন, সে বলেছে তার বাড়ি রামগঞ্জ। বঙ্গবন্ধুর পূর্বপুরুষগণও আমাদের বংশের মুরব্বী শাকার আমতনী জনপুর রহমতুল্লাহকে শ্রদ্ধা করতেন এবং এদেশের রাজনীতি, সমাজ সংস্কার, অর্থনীতি, ইসলামী ঘরানা সবকিছুতে আমাদের বংশের অবদান আছে। সেটা কিভাবে? বঙ্গবন্ধুর আধ্যাত্মিক রাজনৈতিক নেতা এ কে এম ফজলুল হক, তিনি ছিলেন মানে হাফেজ আহমদ জনপুরি রহমতুল্লাহর মুরিদ, তিনি আমাদের বংশের একজন মুরব্বী। আমাদের বংশের মুরব্বী কারামতুল্লাহ জনপুরি রহমতুল্লাহর 42 জন খলিফার একজন ওবায়দুল্লাহ ওবায়দি, তার নাতি ছিলেন হোসেন শহীদ সরওয়ার্দী, তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক শিক্ষক। মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, তিনি মৌলানা আব্দুর রব জনপুরীর অনুসারী, আমার দাদার ভাইয়ের ভক্ত ছিলেন। তো সকলে যেভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিক নেতা হিসেবে শ্রদ্ধা করতেন, আধ্যাত্মিক নেতা হিসেবে আমার দাদা বাবা তাদেরকে সেভাবেই শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকেই পাক বাহিনীরা কিছু করার সাহস পায় না আমাদের এলাকায়, এটা জবাব আমি স্পষ্ট দিয়ে দিলাম। নিজুম মজুমদার বলেছেন খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আমাদের ব্যর্থতা, না আমাদের ব্যর্থতা নয়। তিনি আমার ইউটিউবে লেকচার গুলো দেখবেন, মিশনারির বিরুদ্ধে আমাদের মিশন কি সেটা থেকে দেখতে বলবো। 2016 সালে আমি কুষ্টিয়া গিয়েছিলাম শান্তিডাঙ্গাতে, সেখানে 22টি পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছিল, আমাদের দাওয়াতি মেহনতের কারণে 21টি পরিবারই ফিরে এসেছে, আবার ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আপনি নিজুম মজুমদারকে জিজ্ঞেস করুন যে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বাঙালিদের অঞ্চলে এক লোক আজান দেবার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মানে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিকে ধর্মপ্রচারের সুযোগ দেওয়া হয়, কিন্তু তাদের এমপিতে, তাদের ডিফেন্স দিতে যে ইসলামী প্রচারকরা খ্রিস্ট ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে সেই সুযোগ দেওয়া হয় না। সেটা ব্যর্থতা আমাদের নয়, সেটা বলে নাই সরকার, সেটা বলে নাই কে করেছে। অতএব সে শান্তি বাহিনীকে একা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। অতএব খ্রিস্টান মিশনারিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে। তারপরও আপনাকে আরেকটু উদাহরণ দিচ্ছি, মৌলানা জুবায়ের সাহেব, নন পলিটিক্যাল ফিগার বাংলাদেশে,
তাকে 1 বছর কারাগারে রাখা হয়েছে। তার প্রধান কাজ হচ্ছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করা। ভারতে কলিম সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি কখনো রাজনীতির সাথে জড়িত হন না, তিনি আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার। অসংখ্য হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, তাকে এখন কারাগারে রাখা হয়েছে। জাকির নায়েককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, তিনি তার কোন একটি বক্তব্যে সহিংসতা উস্কে দেননি, হিন্দুদের হত্যার কথা বলেননি, কিন্তু ধর্ম প্রচার, ইসলাম প্রচারই বাধা দেওয়া হয় বিভিন্নভাবে, ভারতে হোক বাংলাদেশে হোক। কিন্তু অমুসলিমরা যে তাদের ধর্ম প্রচার করছে, খ্রিস্টান মিশনারি, সেখানে কোনো বাধা দেওয়া হয় না। ব্যর্থতা হচ্ছে গভর্নমেন্টের, ব্যর্থতা হচ্ছে পলিসির, ব্যর্থতা হচ্ছে যারা কথা বলেন আমাদের বিরুদ্ধে তারা সত্যটাকে উপলব্ধি করেন না। সেটা নিরসন হোক। নিজু মজুমদার, আমি একটু আপনার কাছে এটা ইটস ভেরি মাচ এক্সট্রা, এবং আমি আগে অনুমতি নিতে হবে ডক্টর এনায়েতুল আব্বাসী কি উনি কি ওনার আপনি কি অ্যাকসেপ্ট করছেন? উনি কোনো প্রশ্ন করলে আপনি জবাব দেবেন? না, ওনাকে প্রশ্ন না, আমি দিব না, আমি দুটো না শেষ না, ঠিক আছে। মিজানুল ইসলাম, আমি অবশ্যই যদি কোনো ধরনের আপত্তি কেউ দেয় আমি অবশ্যই শেষ করে দিব যতক্ষণ পর্যন্ত। জি, আমি যতদূর জানি না, প্রশ্ন আসলে আমার এখানে আমার একটা অপিনিয়ন, না কোনো নতুন বক্তব্য না, আমি প্রেক্ষিতে উনার বক্তব্যের প্রেক্ষিতে আমি ইসলাম ধর্মে কাউকে না দেখে না শুনে কোনো অপবাদ দেওয়ার নিয়ম নেই। উনি এই প্রোগ্রামে আজকে আবার নতুন করে আপনি ডিবেট করতে পারবেন না, সময় নেই। আমি আবার ওনার কাছে যেতে হবে। আমি প্রশ্ন করছি বন্ধ করেন, শেষ করেন। আমি শেষ করছি, আমি প্রশ্ন করছি, এক্ষুনি শেষ করছি। একটা অনেক সময় হয়ে গেছে, 3 ঘন্টা প্রায়। মিজান ভাই, আমি প্রশ্নটা করছি, আপনি প্রশ্ন করতে দিচ্ছেন না, কারণ আমাকে কিন্তু প্রশ্নটা করার জন্য। আচ্ছা মিজানুল ইসলাম, 1 মিনিট, যেহেতু ডক্টর এনায়েতুল আব্বাসী পারমিশন দিয়েছেন, উনি রেডি আছেন, একটা প্রশ্ন তাকে 100 প্রশ্নের সুযোগ দিলাম। 100 না এখন আজকে না, একটা 30 লক্ষ শহীদ শুধুমাত্র মুসলমানের রক্ত আছে, এই তথ্যটা সত্য নয়। এই তথ্যটার উত্তর উনি দেননি। আরেকটা আবার নতুন করে আলোচনা যাচ্ছে, আমি আলোচনা যাওয়ার সুযোগ নেই। একজনকে লক্ষ্য করে তিনি বলেছেন, সম্ভবত শাহরিয়ার কবির ভাইকে তিনি লক্ষ্য করে বলছেন মুরগি সাপ্লাই করতো। ইসলাম ধর্মে কি বলা আছে যে আপনি উভয় পক্ষে আপনারা বহু সমালোচনা করেছেন, এই নিয়ে নতুন করে কথা বলার সুযোগ নেই। মিজানুল ইসলাম আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। তবে এই ব্যাপারে যদি আপনারা উভয় পক্ষ যদি বসতে চান, শুধু জনাব এনায়েতুল আব্বাসী এবং আপনি আরেকদিন কথা বলবো, জি ওকে, ঠিক আছে, উনি অ্যাকসেপ্ট করেছে, আমি জানাবো ডেট। সবাইকে অশেষ বিষয় হলো আমাকে বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি।